নমস্কার, আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সুকুমার রায়ের লেখা দৃঘাংশু গল্পটি পাঠ করে শোনাবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। শুরু করছি দৃঘাংশু। এক যে ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তাঁর পাত্র মিত্র আমির ওমহার সিপাহী শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই বার্তা নেই, হঠাৎ এমন গম্ভীর শব্দ, সভাসদ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী এক তারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। সে লোকটা চামর দোলাচ্ছিল। চামরটা হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসছিল। তিনি হঠাৎ জেগে উঠে বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলের ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলোতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কি রে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসদ সকলে হাঁফ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভায় যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ? কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি? পণ্ডিতরা সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাচুমাচু করে জবাব দিল, আগে বোধ হয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুরগি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আরেকজন পণ্ডিত বললেন, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়ুষ্পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকও এরকম আবোল তাবোল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কোনো কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এবার জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকে চুলকে কারো কারো মাথা প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলে খিদে বাড়াতে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে এসে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বললে, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বললে, হাঁ হাঁ হাঁ। কেন বলো দেখি? লোকটা আবার বললে, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়েছিল আর কহ করে শব্দ করেছিল?
সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেউ আমায় খবর দিল না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে তারা সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে, এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বললে, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা ক্ষেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কীরকম হে? লোকটা বললে, আগে আমি মূর্খ মানুষ, আমি কেউ তো খবর রাখি? ছেলেবেলা থেকে শুনে আসছি, তাই জানি দৃঘাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে কি করতে? লোকটা বললে, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয় বলে ফেলো। সভাসদ লোক তাকে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বললে, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্যকাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো। লোকটা বললে, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলেই তাকে আপনি মন্ত্রটা পাঠ করে শোনাবেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য কোনো লোক শুনে ফেলে, তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণে হাঁ করে শুনছিল, তারা হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এই মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে দিয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা, কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, ভুল ত্রুটি মার্জনীয়। দেখা হচ্ছে পরের গল্পে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।